ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে ছুটে বেড়ানোর অংশ হিসেবে আজ আমি এসেছি ভানুগাছ জমিদার বাড়ি। আমি এখন অবস্থান করছি ভানুগাছ রেলওয়ে স্টেশন। কথিত আছে এই রেল স্টেশনটি ভানুগাছ জমিদার বাড়ির এক সদস্যের নামে তৈরি করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় ভানুগাছ জমিদার বাড়ির একমাত্র মেয়ে ভানুর নামেই এই রেল স্টেশনটি নামকরণ করা হয়। পাশেই হচ্ছে ভানুগাছ জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একেবারেই অবস্থান করছি ভানুগাছ রেল স্টেশনে। এখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা পার হলেই, অর্থাৎ আমার পিছন পাশটাই পার হলেই ভানুগাছ জমিদার বাড়ি আমি পৌঁছে যাব। মাত্র সময় লাগবে 1 মিনিট। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা এই ভানুগাছ রেল স্টেশনেই নামতে হবে, অর্থাৎ আপনাদের ট্রেন যোগাযোগ হলে ভালো হয়, তবে আপনারা চাইলে গাড়িতেও আসতে পারেন। আমি একটু হেঁটে হেঁটে সেই জমিদার বাড়িতে চলে আসলাম। জমিদার বাড়ির কয়েকটি প্রধান গেট, কোনটা আসলে প্রধান গেট এটা এখন আর তেমন বোঝা যায় না, তবে এটাও একটা প্রধান গেট। এই গেটে এখনও সেই জমিদারের বংশধরেরা বসবাস করেন, তবে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তারা ক্যামেরায় আসতে রাজি হননি। যার কারণে আজকে আমি এই জীবন্ত জমিদার বাড়ির বংশধরদের দেখানোর সুযোগ পেলাম না। তবে এখানে গত কয়েক বছর আগেও জমিদারির সেই প্রতাপ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 1956 সালে, যদিও এই সালটা দেওয়া আছে, এই বাড়িটি নির্মাণ করা হয়, তবে এলাকাবাসী জানান যে এটাই হচ্ছে সেই ভানুগাছ জমিদার বাড়ি। তবে এ নিয়ে বাড়ির যারা বংশধর তারা অস্বীকার প্রদান করে, অর্থাৎ এটা যে ভানুগাছ জমিদার বাড়ি তা কিন্তু কেউ স্বীকার করে না। আদৌ কি এটা ভানুগাছ জমিদার বাড়ি নাকি অন্য কোনো তথ্য আছে এই বাড়ি সম্পর্কে, জানাবো আজকের ভিডিওতে। তবে ভিডিওর একেবারে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাড়ির সৌন্দর্য, সেই সুন্দর কারুকাজ, সেই জমিদারি আজ এখনও লেগে আছে এই বাড়িতে। আমি এখন আপনাদেরকে যে গেটটি দেখাচ্ছি এটা হচ্ছে বাজারের একটি গেট। এই দোতলায় কিন্তু এখানে আনসার এবং অস্ত্রধারী কিছু সিকিউরিটি বা পাহারাদার এখানে অবস্থান করত, তাদেরই এটা ওঠার জায়গা। এবং প্রধান ফটক এখান থেকে, দোতলা থেকে কে আসলো কে গেল এবং তার অনুমতিপত্র এখান থেকেই দেওয়া হতো। এটা হচ্ছে ইংরেজ আমলের একটি ফ্ল্যাগ, পতাকা, যেটা এইরকম করেই ছিল। পরবর্তীতে দেশ স্বাধীন বা পরিবর্তন হওয়ার ফলে বাংলাদেশের পতাকা অঙ্কিত হয়েছে বা খচিত হয়েছে। ওই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন একেবারে চিলেকোঠা, ওটাই হচ্ছে জমিদারের বাসভবন ছিল। এটা হচ্ছে পুকুরঘাট। এখানে জমিদার এবং জমিদারের আমলাতন্ত্র অথবা পরিবারের সদস্যরা এখানেই প্রতিদিন গোসল করতেন, সময় কাটাতেন। জমিদার এখানে বসেই রাজকর্মচারী কর্মকর্তাদের সাথে বসে আলাপচারিতা সারতেন, কথা বলতেন। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চিলেকোঠা, গম্বুজাকৃতি, ঠিক আমেরিকান স্টাইলে, ব্রিটিশ স্টাইলে, এই বাড়িটিতেই, এই ভবনেই কিন্তু জমিদার বসবাস করতেন। সময়টা প্রচণ্ড বৃষ্টি, যার কারণে আপনাদের অনেক কিছুই তথ্য আমি দিতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং তথ্যবহুল একটি ভিডিও হয়েছে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব সেই বাড়ির ভিতরে। দেখেন কত সুন্দর কারুকাজ করা, একদম সেই জমিদারি আমলের সেই কারুকাজ, সেই প্রতিচ্ছবি। এখানে কিন্তু লেখা আছে কেরামত আলী হাউজ, অর্থাৎ বর্তমানে যে কেরামত সাহেব উনি কিন্তু ব্রিটিশ আমলের একজন ব্যক্তি ছিলেন। সেই কেরামত সাহেব, এই ব্যক্তি ব্রিটিশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো উনি তখন বসবাস অথবা চাকরি করতেন হচ্ছে ব্রিটেনে, পরবর্তীতে বাংলাদেশে। তো যাই হোক, মোট কথা হচ্ছে এটা একটা জমিদার বাড়ি, যদিও এটা অস্বীকার করে অনেকেই, কিন্তু স্থানীয় জনগণ জানে এটাই হচ্ছে সেই ভানুগাছ জমিদার বাড়ি।
এখন যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে পুকুর পাড়ে চলে আসছি, ভিতর বাড়ির, অর্থাৎ ভিতর বাড়ির একটা পুকুর। এই পুকুরে নাকি কেউ যদি গোসল করতে নামে তাহলে কিন্তু সে কিন্তু আর বেঁচে ফিরতে পারে না, তাকে ওই ব্যক্তিটিকে পানির নিচে টেনে নিয়ে যায় কোনো কিছুতে। তবে অনেকেরই ধারণা এখানে অনেক বড় বড় মাছ এখানে বসবাস করে বা আছে এখনও। এখন আপনারা যে ঘরটি দেখছেন এটা হচ্ছে তৎকালীন সময়ে জমিদারের কাচারি ঘর। এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। এটার নির্মাণস্থৈলী কিন্তু সেই 1956 সালে, অর্থাৎ ব্রিটিশ সরকারের পতনের পরেই। কিন্তু আমার কাছে যে মনে হচ্ছে বা এলাকাবাসীও মনে করে, তারাও এটাই বলে যে এটা হচ্ছে সেই জমিদার বাড়ি। কিন্তু এই জমিদারের বংশধররা কিন্তু এটা যে জমিদার বাড়ি ছিল সেটা কিন্তু স্বীকার করে না। তবে এটা নিয়ে কিছু সংশয় থাকে। এমন হতে পারে সেই জমিদারি ধাঁচে হয়তো বাড়িটি তৈরি করা হয়েছে, তবে আসলে জমিদার বাড়ি না। বন্ধুরা, সেই কথিত জমিদার বাড়ি হাঁটতে হাঁটতে আমি প্রায় অনেক জায়গায় ঘুরে ফেলেছি, মোটামুটি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। এখন আমি সেই জমিদার বাড়ির, অর্থাৎ ভানুগাছ জমিদার বাড়ির চিলাকোঠা বা প্রধান ফটকের, চিলাকোঠা না ঠিক, এটা প্রধান ফটকের যে সিকিউরিটি গার্ড যেখানে অবস্থান করতেন, অথবা জমিদার যেখানে, অথবা ব্যবসায়িক কেরামত আলী যেখানে বসে তার বাড়ির আশেপাশের যে দৃশ্যটি উপভোগ করতেন, সেই 3 তলার উপরে চিলাকোঠায় চলে যাচ্ছে। দেখতে খুবই সুন্দর নান্দনিক একটি দৃশ্য, যেখানে জমিদার অথবা সেই ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী কেরামত সাহেব যেখানে বসতেন, সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, সরু সিঁড়ি বেয়ে একেবারে 3 তলায় উঠে যখন চারপাশটা দেখছিলাম, তখন নিজেকে জমিদার জমিদার ভাব মনে হচ্ছিল। মনে হচ্ছে আজকের জন্য আমি এই বাড়ির জমিদার, তৎকালীন সময়ের সেই জমিদার আমি, নিজেকে এমনটা মনে হচ্ছিল। তো যাই হোক, দেখলাম সেই জমিদারের বসার বা দাঁড়ানোর জায়গাটা, যেখানে দাঁড়িয়ে বা বসে তৎকালীন সময়ে সেই ধনাঢ্য ব্যবসায়ী কেরামত সাহেব তার বাড়ির আশেপাশের দৃশ্য অবলোকন করতেন। বন্ধুরা, এবার হয়তো আপনাদের প্রয়োজন হবে ভানুগাছ জমিদার বাড়িতে কীভাবে আসবেন। ভানুগাছ জমিদার বাড়ি আসতে হলে আপনাকে সবচেয়ে সহজ এবং নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন জার্নি। ঢাকা থেকে আপনি যদি ভানুগাছ যেতে চান তাহলে 3টা ট্রেনের মাধ্যমেই আপনি চাইলে ভানুগাছ যেতে পারেন। পারাবত এক্সপ্রেস সকাল 6টা 30 মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি যেহেতু ভানুগাছ নামবেন, সেক্ষেত্রে সকাল 6টা 30 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে যেই পারাবত এক্সপ্রেসটি ছেড়ে যায় সেটি ভানুগাছ রেল স্টেশনে পৌঁছাবে 10টা 54 মিনিটে, সকাল 10টা 54 মিনিট। জয়ন্তিকা এক্সপ্রেস 11টা 15 মিনিটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়ে পৌঁছাবে ভানুগাছ রেল স্টেশন 4টা 23 মিনিটে, বিকাল 4টা 23 মিনিট। উপবন এক্সপ্রেস ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত 10টায় ছেড়ে গিয়ে পরের দিন অর্থাৎ রাতেই 2টা 30 মিনিটে ভানুগাছ রেল স্টেশনে পৌঁছে দেবে। সেটা অনেক গভীর রাত, সেই সময় আপনি ভানুগাছ পৌঁছাবেন। বন্ধুরা, আপনারা যদি ট্রেনের মাধ্যমে সিলেট আসেন বা কমলগঞ্জ আসেন অথবা ভানুগাছ আসেন, তাহলে আপনি কিন্তু একই সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। একসাথে আপনি শ্রীমঙ্গলের গভীর জঙ্গল এবং লাউয়াছড়ার গভীর অরণ্য, যেই অরণ্য আপনাকে বন্যপ্রাণী হাতি স্বাগত জানাবে। অনেক সময় আপনি রাস্তার পাশে বন্য প্রাণীদের দেখা পাবেন এবং বন্য প্রাণীরা আপনাকে স্বাগত জানাবে সেই লাউয়াছড়ার গভীর জঙ্গলে। আপনি উপভোগ করতে পারবেন সেই প্রাকৃতিক দৃশ্য। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত বা তথ্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।